ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব শিক্ষার যে সমাজতান্ত্রিক ভিত্তি আছে সেখান থেকেই সার্বজনীন প্রাথমিক শিক্ষা ইউপিই, ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশন, ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশন, সার্বজনীন বা সর্বজনীন প্রাথমিক শিক্ষা। সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কি বোঝায় আমি ভারতের প্রেক্ষাপটেই বলবার চেষ্টা করব। অর্থাৎ একটি নির্দিষ্ট বয়স বা শিক্ষা স্তর পর্যন্ত দেশের সকল নাগরিকের সকলকে কোনো রকম জাতি, ধর্ম, বর্ণ বা অন্য কোনো কারণে কোনো বৈষম্য না করে নির্দিষ্ট একটি স্তর পর্যন্ত শিক্ষার সুযোগ দানের যে কর্মসূচি তাকেই বলা হয় সর্বজনীন। এবং প্রাথমিক কেন আমাদের দেশে এটাকে প্রাথমিক স্তর পর্যন্ত সর্বজনীন করার কথা বলা হয়েছে বাধ্যতামূলকভাবে। এই জন্যই সর্বজনীন প্রাথমিক শিক্ষা একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত বা নির্দিষ্ট বয়স পর্যন্ত, দুটো দিক থেকে বলা যেতে পারে। সেটা শিক্ষা স্তর হতে পারে, নির্দিষ্ট বয়স হতে পারে। বয়স পর্যন্ত জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, উঁচু নিচু কোনো কিছু ভেদাভেদ না করে সবাইকে শিক্ষার সুযোগ দানের কর্মসূচি হচ্ছে সর্বজনীন। সর্বজনীন মানে ইউনিভার্সালাইজেশন, বাঙালি ইংরাজি ভালো বুঝি আমরা, সবার জন্য। সর্বজনীন শ্রী দুর্গা উৎসব, সর্বজনীন শ্রী এই, অর্থাৎ সবার জন্য। যেটা আমি আয়োজন করেছি মানে শুধু আমার জন্য, আমার ক্লাবের জন্য তা নয়, সবার জন্য যেটা সেটা ঠিক সেই রকম একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত শিক্ষাকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া বা সেই শিক্ষাটাকে। সাধারণত আমাদের এর ভিত্তিটা কোথায়? আমাদের দেশের দিক থেকে তাকালে এর ভিত্তিটা কিন্তু আগের ক্লাসে পড়িয়েছে আমাদের সংবিধানের ৪৫ নং ধারা। এই ৪৫ নং ধারায় কি বলা হয়েছে? সংবিধান কার্যকরী হওয়ার ১০ বছরের মধ্যে, মানে ১৯৬০ সালে, ১৯৫০ সালে সংবিধান কার্যকরী হয়েছে। সংবিধান কার্যকরী হওয়ার ১০ বছরের মধ্যে দেশের বললাম নির্দিষ্ট বয়স ৬ থেকে ১৪ বছর। শ্রেণী বললে 1 থেকে 8, আগের ক্লাসে এগুলো আমি ব্যাখ্যা করেছি, ডিটেলসে যাব না। 1 হচ্ছে ৬ বয়স হলে 1-এ ভর্তি হওয়ার বয়স, আর 8 অবধি বলে আরো 8 যোগ হলে তার বয়স হবে ১৪ বছর। তাহলে দেশের সংবিধান কার্যকরী হওয়ার ১০ বছরের মধ্যে দেশের ৬ থেকে ১৪ বছর বয়সী সকল শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে আমাদের সংবিধানে বলা আছে এটা। সেটাকে কার্যকরী করার কৌশল বা প্রক্রিয়াই হলো সার্বজনীন বা সর্বজনীন প্রাথমিক শিক্ষা। তাহলে আমাদের দেশে দুদিক থেকে দেখ, ৬ থেকে ১৪ হতে পারে, 1 থেকে 8 হতে পারে। কিন্তু প্রাথমিক শিক্ষাকে যখন সর্বজনীন করতে যাব, শুধুমাত্র বয়সটাকে গুরুত্ব নয়, সেখানে স্তরটাকে, অনেক ক্ষেত্রে বয়স্ক ব্যক্তি যারা নিরক্ষর রয়েছে বা অর্ধ স্বাক্ষর রয়েছে, অ্যানালফাবেটিজম যাদের মধ্যে রয়েছে, সেই সমস্ত স্বাক্ষর ব্যক্তিদেরও কি করতে হবে? শিক্ষিত করে তোলার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ স্বাক্ষর করে তোলার ব্যবস্থা। টোটাল প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ইউপিই, ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশন, সর্বজনীন প্রাথমিক শিক্ষা। এবার আমরা পরবর্তী সময়ে দেখেছি ভারতের সংবিধানে কি করা হয়েছে? শিক্ষাকে একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং সেটা কোথায়? ২১-এ ধারায় বর্তমানে। এখানে বলা হয়েছে শিক্ষা হচ্ছে রাইট টু, একটা অধিকার, ফান্ডামেন্টাল রাইট বলা হয়েছে এটাকে, মৌলিক অধিকার। ফলে সে মৌলিক অধিকার হিসেবে শিক্ষা পাওয়ার অধিকার সবার আছে। এটাও কিন্তু সর্বজনীন প্রাথমিক শিক্ষার একটি হাতিয়ার। কিন্তু এরপরে অন্যান্য প্রেক্ষাপটগুলো আসবো। সংবিধান কার্যকরী হওয়ার দীর্ঘদিন পরেও দেখা গেল যে কমিটমেন্ট আমার কনস্টিটিউশন করেছিল ১০ বছরের মধ্যে করবার কথা, সেটা কিন্তু করা যায়নি। বিভিন্ন ক্ষেত্রে সেটা ব্যাঘাত ঘটেছে, বিভিন্ন ক্ষেত্রে সেটা ব্যাহত হয়েছে, যার ফলে প্রাথমিক শিক্ষাকে অন্তত আমাদের দেশে ইউনিভার্সালাইজেশন বা সর্বজনীন করে ওঠা যায়নি। তার বাধাগুলো আসবার আগে আমরা দেখবো। এবার এর আন্তর্জাতিক প্রেক্ষাপটে কিন্তু অনেকদিন আগের থেকে এটা শুরু হয়েছে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে কবে থেকে প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করার কথা বলা হয়েছে? প্রথমত হচ্ছে ১৯৪৮ সালে ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, সেই ইউএনও কি করেছে? ইউএনও কিন্তু এই ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশনের কথা বলেছে। তাদের যে ঘোষণা বিশ্বব্যাপী শিক্ষার, তার ২৬ নং ধারায়, এটা কিন্তু ভারতীয় সংবিধান নয়, ইউএনওর ধারায় ২৬-এ বলা হয়েছে কি প্রতিটি মানুষের শিক্ষা পাবার অধিকার আছে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত। হ্যাঁ, প্রত্যেকে এমএ পাস করার অধিকার আছে না সেটা কিন্তু কোথায় বলা হয়নি। আমাদের দেশের প্রেক্ষাপটেও বলো, ইউএনওর প্রেক্ষাপটে, কিন্তু একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত সেই সাক্ষরতা পাবার, শিক্ষা পাবার কিন্তু একটা অধিকার আছে। এখানে আর একটা কথা সঙ্গে একটু আগে একটা ওয়ার্ড থেকে মানে কথায় বেরোলো, মনে হলো বলিনি, অ্যানালফাবেটিজম। এই অ্যানালফাবেটিজম কি জানো তো? অ্যানালফাবেটিজম বাংলা করলে দাঁড়ায় অর্ধ স্বাক্ষর। ধরো কোনো ব্যক্তি
পড়তে পারছে কিন্তু লিখতে পারছে না, বা দুই এক অক্ষর লিখতে পারছে পড়তে পারছে না। হয় না, অনেক দেবে গ্রুপে কাজ দিয়ে করে, লোন নেওয়ার সময় নিজের নামটা সই করতে পারে, কিন্তু তাকে তুমি মেরে ফেলে বলতে পারো না কিসের সই করলেন, এটা মানে কি বলবে, আমি লিখলাম এই উষারানী মণ্ডল, কিন্তু কোনটা হস্য বা দীর্ঘ, কোনটা শস্য সেটা চেনে না, নাম সইটা সে একটা ছবি আঁকার মতো এঁকে যায়, অর্থাৎ লিখতে পারছে পড়তে পারছে না, অথবা অনেকেই আছে পড়তে পারছে সেটা লিখতে পারছে না, অর্থাৎ এই ধরনের স্বাক্ষরদের বলা হয় অ্যানালফাবেটিজম, অর্ধ স্বাক্ষর ব্যক্তি। এরা হচ্ছে অর্ধ স্বাক্ষর ব্যক্তি। এবারে তাহলে আন্তর্জাতিক প্রেক্ষাপট দেখলাম, আমাদের দেশে এতদিন ধরে সেই সংবিধান কার্যকর হয়েছে 1950 সালে, আজকে 2000 কত সাল, 25 সাল, 75 বছর পার হয়ে গেল, কিন্তু প্রাথমিক শিক্ষা সার্বজনীন করা যায়নি। তার আগে যেটা দেখব, এই যে সার্বজনীন প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করতে গেলে এর প্রধান তিনটি দিক রয়েছে, তিনটি দিকে গুরুত্ব দিতে হবে, তিনটে দিকে গুরুত্ব দিলেই প্রাথমিক শিক্ষা সার্বজনীন হবে। প্রথমত হচ্ছে প্রাথমিক শিক্ষার প্রথম হচ্ছে সার্বজনীন সুযোগ দান, বা সর্বজনীনও হতে পারে কথাটা, ঠিক আছে, সর্বজনীন সুযোগ দান, ঠিক আছে প্রথম। দুই নম্বর হচ্ছে সর্বজনীন ভর্তির সুযোগ, ঠিক আছে, সর্বজনীন লিখলাম না আমি আর, এনরোলমেন্ট করা, এবার ধরে রাখা, সর্বজনীন পাঠ শেষ। এই হচ্ছে প্রাথমিক শিক্ষাকে ইউনিভার্সালাইজেশন ফুলফিল করার তিনটে স্টেপ। প্রথম হচ্ছে সর্বজনীন সুযোগ দান, সর্বজনীন ভর্তির সুযোগ, সর্বজনীন পাঠ শেষ। সর্বজনীন সুযোগ দান মানে সবাইকে ভর্তির সুযোগ দিতে হবে, এই শিক্ষার সুযোগ দিতে হবে, অর্থাৎ বাড়ির কাছাকাছি বিদ্যালয়ের ব্যবস্থা করা। আমার বাড়ি এখানে 7 কিলোমিটার দূরে একটা প্রাইমারি স্কুল, যেটা হয়তো দীর্ঘদিন আগে ছিল, এখন সেটা নেই, তাহলে সেক্ষেত্রে তো আমার একটা ছোট শিশুর পক্ষে, বালকের পক্ষে স্কুলে যাওয়া খুব টাফ। তাই বলেছে সর্বজনীন সুযোগ দেন, সবাই যাতে সুযোগ পায়, সবাইকে সুযোগ, বাড়ির কাছাকাছি স্কুলের ব্যবস্থা করা, বা অন্যান্য বিদ্যালয়ে টিচার নিয়োগ থেকে শুরু করে অন্যান্য পরিকাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে। ভর্তির সুযোগ, যেটা বলছি বারবার বলা হয়েছে 45 নং ধারায় কোনো জাতি ধর্ম বর্ণ অজুহাতে কাউকে বঞ্চিত করা যাবে না, সবাইকে বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করতে হবে, অন্যান্য ধারা তো আমরা বলেছি, অর্থাৎ সবাইকে নিঃস্বার্থভাবে সুযোগের দান করতে হবে, কোন রকম বৈষম্য না করে সবাই যাতে বিদ্যালয়ে ভর্তি হতে পারে, সেটা তো সুযোগ দান। পাঠ শেষ, শুধু তো স্কুল খুললাম ভর্তি করালাম হয়ে গেল না, মাঝখানে ছেড়ে দিয়ে পালিয়ে গেলে খুব বিপদ, অপচয় উন্নয়ন, সেটা পরে আসবো, সেটাকে রোধ করে পাঠটাকে শেষ করতে হবে, তাদের কমপ্লিট করে একটা স্টেজ থাকে শিক্ষা, সেটাকেও গুরুত্ব দিতে হবে, এটাকে বলা হচ্ছে সর্বজনীন পাঠ শেষ। তাহলে সার্বজনীন প্রাথমিক শিক্ষার তিনটে প্রধান দিক, সুযোগ দান, ভর্তির সুযোগ, পাঠ শেষ। এইবার কথা হচ্ছে এত চেষ্টা এত কিছু করার পরেও আমাদের দেশের প্রাথমিক শিক্ষার তোমার যে কি হচ্ছে কিছু সমস্যা বা বাধা রয়েছে, যার জন্য আমাদের দেশের প্রাথমিক শিক্ষা কিন্তু ইউনিভার্সালাইজেশন হয়নি। তার প্রধান কারণগুলো কি কি? প্রধান 1 নম্বর কারণ হচ্ছে অপচয় ও অনুন্নয়ন, দুটো আলাদাও দেওয়া যায়। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা প্রধান সমস্যা ছিল, এখন অনেকটাই কমেছে, অপচয় এবং অনুন্নয়ন। অপচয় বলতে আমরা বিয়ে বাড়িতে হয় না, রান্না বান্না করা হলো, অনেক লোক আসলো না, খেতে নষ্ট হলো, তো সেরকম প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীরা ভর্তি হলো, তারা 8 অবধি কমপ্লিট করার আগে অনেক স্কুল ছেড়ে দিচ্ছে, তাদের সময় নষ্ট, দেশের সময় নষ্ট, প্লাস তাদের জন্য যা পরিকাঠামো গড়ে তোলা হলো। 1 এবছর থাকলো 10 লক্ষ ছেলে দেশে ভর্তি হয়েছে, তাহলে আগামীবার 2 10 লক্ষ ছেলে যাবে, তাদের জন্য বইপত্র সব রেডি করা হলো, তার আগে অনেক ছেলে মেয়ে পড়াশোনা ছেড়ে দিচ্ছে, সেইভাবে করে 3 4 7 8 অব্দি বইপত্র সব রেডি করা হলো, কিন্তু 8 অব্দি বেশিরভাগ ছেলে কমপ্লিট। তুমি তোমাকে দিয়ে বিচার করো, যতগুলো ছেলে তোমরা 1 2 3 তে বলতে, তার কজন মাধ্যমিক বা 8 অব্দি পৌঁছলো? বেশিরভাগই ড্রপ আউট হয়ে গেছে। এই যে এইটাকে বলেছে অপচয়, তাদের জন্য কি হচ্ছে, জিনিসপত্র পরিকাঠামোর অপচয় হচ্ছে, তাদেরও জীবনের যে শিক্ষাটা তাদের হলো সেটাও কিছুদিন পর কিন্তু ভুলে যাচ্ছে, ফলে আলটিমেটলি কি দাঁড়ালো, টোটাল বিষয়টাই নষ্ট হলো, এটাকে বলছে অপচয়। আর অনুন্নয়ন হচ্ছে ওই ক্লাসের প্রেমে পড়ে যাওয়ার একটা ব্যাপার আছে না, মানে কিসে পড়ো 7 3rd ইয়ার, মানে 3 বছর ধরে 7এই পড়ছি, কোনো উন্নতি করা যাচ্ছে না। কিছু ছেলে মেয়ে আছে শিক্ষার্থী, তাদের কোনোভাবেই কোনো উন্নতি করা যায় না, যত যাই পরিকাঠামো ব্যবস্থা করা হোক না কেন, তাদের সেই উন্নতি হয় না, এটা কি বলছে মোটামুটি ভাবে অনুন্নয়ন। ডিটেলসে পরে আমি এটা চেষ্টা করবো আসতে। নেক্সট সমস্যাগুলো, এগুলো খুব সহজ বিষয়, কিন্তু যেহেতু টপিকে আছে আমাকে বলতে হবে। জনসংখ্যা,
আমরা জানি আমাদের দেশে আর কিছু থাক না তার জনসংখ্যার বিস্ফোরণ আছে। এই জনবিস্ফোরণ, এত পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি, এদেরকে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা তোমার যে এটা কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ডিটেলস এটা নিশ্চয়ই বলবার প্রয়োজন নেই। পরিকল্পনার অভাব। পরিকল্পনার অভাব কি? একটা জিনিস, শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে আমরা বুঝি যে আমাদের দেশে শিক্ষার উন্নতিটা শুরু হয়েছে কবে, কোথা থেকে? মাথা থেকে, নিচের থেকে আসে, উপর থেকে। আগে 5 তলা, তারপরে 4 তলা, 3 তলা, 2 তলা, লাস্টে এসে ভিত করা হয়েছে। তো আমাদের দেশে শিক্ষার উন্নতি শুরু হয়েছিল কি দেখে? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। সেই সময় দাঁড়িয়ে নিশ্চয় ঠিক সিদ্ধান্ত ছিল, কিন্তু তবু তার সাথে সাথে কি প্রাথমিক শিক্ষার কথা চিন্তা করা যেত না? কিন্তু আমাদের দূরদর্শিতা একটু কম, স্বাভাবিকভাবেই কম, সে দায়িত্ব আমাদেরও আছে। প্রথমে শুরু হলো উচ্চশিক্ষা, আচ্ছা হলো না। তারপরে কি বললো, এই উচ্চশিক্ষায় তো ছেলে মেয়ে আসছে না, এত কিছু করার পরও বলে আরে উচ্চশিক্ষা আসবে কি করে, সাপ্লাই লাইন তো মাধ্যমিক, সেটার উন্নতি করো। তারপরে কি কমিশন হলো? মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। আচ্ছা, মাধ্যমিক শিক্ষার উন্নতি করতে যে দেখা গেল এই 4, 5, 10 বছরে যে এরও কোনো উন্নতি হয় না, তখন বললো আরে নিচের থেকে দেখতে হবে। তারপরে আসলো কোঠারি কমিশন, তারপরে আসলো কত দীর্ঘদিন পরে সর্বশিক্ষা অভিযান, লিটারেসি পলিসি, এগুলো এসছে। অর্থাৎ প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে অনেক পরে, এবং যাও হয়েছে চমক, ভোট রাজনীতি, এই সমস্তকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। ফলে একটা গভীর, ব্যাপক, নিবিড় পরিকল্পনা, যেটা করে একদম গ্রাসরুট লেভেল থেকে প্রাথমিক শিক্ষার উন্নতি করা যায়, সেরকম পরিকল্পনা আমাদের দেশে সর্বশিক্ষা অভিযানটাকে একমাত্র বলা যায়, তার আগে অব্দি হয়নি। ফলে কি করে এর উন্নতি হবে? এটা একটা বড় বাধা বা সমস্যা। আর নেক্সট হচ্ছে অর্থাভাব। ভিটামিন এম, এম ফর মানি। আমাদের দেশে সবকিছুর জন্য পয়সা থাকলেও শিক্ষার জন্য বাজেটে ব্যয় বরাদ্দ 6% কথা অনেকদিন ধরে বলা হয়েছে, কোনোদিন হয়নি, আদৌ হবে না, অন্যান্য খাতে হবে। যাই হোক, অর্থাভাব আর আমাদের মতন একটা উন্নয়নশীল দেশের পক্ষে এই শিক্ষার জন্য যত পরিমাণ টাকা খরচ করা দরকার, সেই টাকার অভাব আছে, যার ফলে এই অর্থাভাব প্রাথমিক শিক্ষার উন্নয়নের পথে একটি কি অন্যতম বাধা। অনেক কারণ আছে, আমি খুব বেশি বলবো না, 5-6টা বলে ছেড়ে দেবো। শিশু শ্রম। আমরা জানি আমাদের দেশে এখনো আজকের দিনে দাঁড়িয়েও শিশু শ্রমকে বেশি প্রাধান্য দেওয়া হয়। একটা দোকানদার ভাবে একটা বড় মানুষকে রাখতে গেলে তাকে 300 টাকা 400 টাকা দিয়ে দিতে হবে। একটা বাচ্চাকে রাখবো, প্রয়োজনে একটা চট থাপড় দেওয়া যাবে, আবার খেতে দেবো 50 টাকা 100 টাকা দিলেই তার অনেক। অর্থাৎ শিশুরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ থেকে কম ঝুঁকিপূর্ণ সমস্ত শ্রমের কাজে চলে যায়। একটু শিশু এবং তার পরিবার, দরিদ্র পরিবার অনেক সময় ভাবছে স্কুলে যে কি হবে, তার চেয়ে বরঞ্চ কাজ করলে দুটো পয়সা পাবে। এই শিশু শ্রমটাকে আমাদের দেশ থেকে কিন্তু বিদায় করা যায়নি, যার ফলে এই সমস্যা আছে। বা শিক্ষক, এই শিক্ষক সম্বন্ধে এখানে কিছু লিখলাম। আমরা শিক্ষকের অনেকগুলো দিক আছে। প্রথমত হচ্ছে উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব আমাদের দেশে ছিল। তোমাদের মতন অনেক ছেলে মেয়েরা স্কুলে যাবো বলে বসে আছে, যেতে পারছে না, এটাও আছে। কিন্তু প্রাথমিক স্তরে উপযুক্ত শিক্ষকের অভাব কিন্তু আগাগোড়াই ছিল। যথাযথ প্রশিক্ষণ না থাকা, এই সমস্ত কারণে শিক্ষা অনেক সময়ই ব্যাহত হয়েছে। নেক্সট যেটা হচ্ছে তোমার, যে এটা 6 হবে, 7 হচ্ছে অভিভাবকদের অনীহা। অনেক ক্ষেত্রেই অভিভাবকদের মধ্যে আমরা হয়তো আমাদের এই স্টেটে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি না, কিন্তু অনেক ক্ষেত্রে, বহু ক্ষেত্রেই আছে, বিশেষ করে মেয়েদের শিক্ষার স্কুলে পাঠানোর ক্ষেত্রে অভিভাবকদের বিরাট একটা অনীহা আছে। এবং সমাজের অর্ধেক তো মেয়ে, মহিলা, এটাই স্বাভাবিক। তাদেরকে বাদ রেখে বাকিদের উন্নতি করতে গেলে তো হবে না। যে দেশে মহিলারা এত দূর অব্দি চলে যাচ্ছে, সেই দেশেও কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়েও বহু ক্ষেত্রে নারী শিক্ষাকে এখনো বঞ্চিত করা, সংকুচিত করে রাখার একটা প্রচেষ্টা চলছে। ফলে এই বিভিন্ন কারণগুলোর জন্য আমাদের দেশে প্রাথমিক শিক্ষার ইউনিভার্সালাইজেশন কমপ্লিট হয়নি। তাহলে লক্ষ্যে পৌঁছানোর উপায় কি আছে? আমি একটু সংক্ষেপে ক্লাসটা করছি। এই লক্ষ্যে পৌঁছানোর উপায় হিসেবে অনেকগুলো কৌশল আছে। তারপরে দেখবো কি কি উপায়ের পর কি কি তোমার করা হয়েছে, সেটাও আমরা দেখবো। কোন কমিশন কি বলেছে সেটাও আমরা দেখবো। কি কি উপায় করতে হবে? প্রথমত হচ্ছে আমাদের যেটা মনে হয় যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ, তাই তো? ব্যাপক পরিকল্পনা, ছোটখাটো বিচ্ছিন্ন পরিকল্পনা দিয়ে হবে না। আজকে ছাত্রদের ব্যাগ দিলাম, কাল ছাতা দিলাম, পরশু খাতা দিলাম, এই করে হবে নাকি? এটা সাময়িক, ওই ইনসেন্টিভ দিয়ে কিচ্ছু হবে না। গভীরভাবে গ্রাসরুট লেভেল থেকে একদম নিবিড় পরিকল্পনা দরকার, যে এইভাবে এদেরকে ধরে রাখা যাবে। বিচ্ছিন্ন কিছু দেওয়া, তার ইফেক্ট খুব কম সময় থাকে। আর আমাদের দেশের যে সরকার যখন এসে সেটাই করেছে, শুধু শিক্ষা না, সব খাতে সাময়িক। ব্যথা এখানে হয়েছে, আমি ব্যথার ওষুধ খেলাম, কিন্তু ব্যথাটা সারালাম না, সেটা কিন্তু সঠিক সিদ্ধান্ত ছিল না। আমাদের দেশে ওই পেন কিলার খাইয়ে দেওয়া হয়েছে জনগণকে। এটা হচ্ছে এই নাও পয়সা, এই নাও এই ভাতা,
এটা করাটা কিন্তু কোনো একটা সলিউশন হতে পারে না। তাই ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা, অপচয় অনুন্নয়ন রোধ করা। অপচয় অনুন্নয়ন রোধ করার জন্য যেমন মিড ডে মিল চালু করা সহ পাস ফেল তুলে দেওয়া ইত্যাদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এগুলো বিভিন্ন সময় থেকে বিভিন্ন কমিশন, বিভিন্ন শিক্ষাবিদরা বলে এসছেন। সেটাকেই বলা হচ্ছে অপচয় উন্নয়ন রোধ করার জন্য আরো কি কি কর্মসূচি। এখনো কিন্তু ড্রপ আউটের সংখ্যা প্রচুর আছে আমাদের দেশে, আমাদের রাজ্যে তার মধ্যে অন্যতম। সেটাকে ধরে রাখবার জন্য ছাত্রদের বিদ্যালয় ছুট যাতে না হয়, ছেড়ে না দেয়, সেটার জন্য কি করতে হবে, আরো আকর্ষণীয় কিছু কার্যাবলী গ্রহণ করতে হবে যাতে তারা ছেড়ে না যায়। আর নেক্সট হচ্ছে কি, জনসংখ্যা নিয়ন্ত্রণ। কবে হবে সে জানি না আমরা, কিন্তু সে তো আমরা জন্মের পর থেকেই পড়ে যাচ্ছি। জনবিস্ফোরণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সেটা আজও হয়নি। যদিও এর কিছু পজিটিভ দিকও আছে, আমি একটা জায়গায় বলছিলাম এর আগে, জনসংখ্যা সবসময় আমরা নেগেটিভ দিকে দেখি, ভারতের কাছে এটা একটা স্ট্রং পাওয়ারও পরিণত হবে খুব অচিরে। যাই হোক, তবে জনসংখ্যার যেহেতু বিশ্বের আমরা আর কিছুতে পারি না বলি, জনসংখ্যা 1 নম্বর ভিত্তি স্ট্যান্ডে উঠে গেছে। এটাকে এবার একটু বাবা থাম, যে কোনো ভাবে এটা কন্ট্রোল আনার প্রয়োজন আছে। সেটা না হলে কিন্তু প্রাথমিক শিক্ষার উন্নতি সম্ভব নয়। বিদ্যালয় স্থাপন অনেক ক্ষেত্রে, যদিও এই সমস্যাটা অনেকটা কমে গেছে এখন, তবুও অনেক ক্ষেত্রে দেখা যায় মানে কাছাকাছি বিদ্যালয় না থাকার কারণে অনেক শিশু বা বালক বালিকাদের পক্ষে দূরে যে দুর্গম এলাকাগুলোতে বিদ্যালয়ের পরিকাঠামো এখনো অভাব আছে। হয়তো আমরা যারা একটু ভালো জায়গায় সমতলে থাকি, পাহাড়ি অঞ্চল বা এই সমস্ত জায়গায় যদি যাও, এখনো ছেলে মেয়েদের অনেকটা দূরে হেঁটে সংঘর্ষ করে যথারীতি স্কুলে যেতে হয়। সেটাকে দূর করার ব্যবস্থা করতে হবে। নেক্সট হচ্ছে শিশু শ্রম, যেহেতু একটা সমস্যা, তাহলে কি করতে হবে, শিশু শ্রম রোধে কঠোর আইন আনতে হবে। কেউ শিশু শ্রম যদি করায়, আমি আমার দোকানে, আমার বাড়িতে বা আমি কোথাও যদি কোনো শিশুকে কাজে লাগাই, কঠোর দণ্ডবিধির ব্যবস্থা যদি করা যায়, তবেই তোমার যে কি করতে পারে, এই শিশু শ্রম রোধ হলে তারা কিন্তু স্কুলে যাওয়ার ক্ষেত্রে আগ্রহী হতে পারে। এটার দিকে। আর নেক্সট যেটা, ভিটামিন এম এর সমস্যা দূর করার জন্য কি করতে হবে, অর্থ বরাদ্দ। অর্থ বরবাদ তো আমাদের দেশের নেতা মন্ত্রীরা করেই যাচ্ছে, দীর্ঘদিন ধরে করেইছে। তো সেটা না করে একটু শিক্ষার দিকে যদি অর্থ বরাদ্দ করা যেত, সেটা মনে হয় কিছুটা হলেও কাজে লাগতো। যদিও শিক্ষিত হলে আবার তাদের সমস্যা আছে বইকি, তো অর্থ বরাদ্দটা বাড়ানো দরকার আছে। বাজেটের 6% দীর্ঘদিনের দাবি, সেটা আমাদের করা উচিত আছে, তবেই যদি কিছু হয়। আর শিক্ষকদের প্রশিক্ষণ, কি করে শিক্ষাকে আরো বেশি আকর্ষণীয় করা যায়। ছাত্র ছাত্রীরা কেন স্কুলে টিচারের পড়াশোনার জন্য বাড়ি যে মিস করবে না তাকে, আমার একটাই প্রশ্ন, কেন স্কুল ছুটির পরে ছেলেরা চিৎকার করে যায়, তারা যেন খাঁচার থেকে মুক্তি পেল। কেন তাদের মধ্যে এইটা আসবে না, কেন ক্লাসটা আরেকটু বেশি টাইম হলো না, স্যার কেন চলে যাচ্ছে, কেন স্যার তুমি কালকে স্কুলে আসো নাই, আমাদের ভালো লাগলো না। এই যে এই জায়গাটা কেন তৈরি করতে পারছি না আমরা, এটা কি ভাববার সময় আসেনি? যে কোনো ভাবেও আমি মানে এটা ভাবি, এটা নিয়ে আমি আরেকটি ইউটিউব চ্যানেলে বহুবার এটা কথা বলেছি, অনেকে আমার সাথে সহমত, যে তাই তো এই বিষয়গুলো আমরা তো ভাবি না, যে স্কুলে ছেলেদের 10:30 থেকে 4:30 জোর করে ধরে রাখতে হবে কেন, কেন স্কুল পালিয়ে যাচ্ছে ছেলেরা, কেন আমরা এনজয়ফুল লার্নিং এর ব্যবস্থা করতে পারছি না। বিশেষ করে প্রাথমিক স্তরে ছেলেমেয়েরা বাড়ি ফিরলে পরের দিন স্কুলে যাওয়ার কথা শুনলে তার ঘুম আরাম হয়ে যাচ্ছে, কেন কেন তার উল্টোটা হচ্ছে না, কতক্ষণে কালকে 10টা বাজবে আমি স্কুলে যাব, সেই জায়গাটা আমরা তৈরি করতে পারছি না। শুধু শিক্ষকদের দায়ী করছি না, কিন্তু এখানে আমি কাকের মাংস খায় না, এটা যেমন ঠিক, আবার শিক্ষকদের সমালোচনা আমি করবো না সেটাও হতে পারে না, আমার অনেক ত্রুটি আছে, সেটা তোমরা করবে, কিন্তু শিক্ষক হিসেবে আমাদেরও সেই রকম প্রশিক্ষণের জায়গা নেই, আমরাও সেই জায়গাটাকে উন্নত করতে পারছি না, এবং টোটাল সিস্টেমটা, এন্টার সিস্টেমটাকে চেঞ্জ করার একটা দরকার আছে। বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে, যেখানে তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য এনজয়ফুল লার্নিংটাকে যদি, ক্লাসরুমটাকে যদি আমরা একটা আনন্দের জায়গা করতে পারি, ছেলেমেয়েরা স্কুলে যাওয়াটাকে মিস করবে, স্কুল থেকে বাড়ি ফেরাটাকে নয়, স্কুল ছুটিটাকে মিস করবে না, স্কুল কেন বন্ধ তার জন্য তার মন খারাপ হবে, সেই জায়গাটা যেদিন করতে পারবো, আমার মনে হয় প্রাথমিক শিক্ষায় অপচয় অনুন্নয়ন যা কিছু হচ্ছে সবই দূর হয়ে যাবে। এবার কি কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেটা একটু দেখবো, তারপরে দেখবো বিভিন্ন কমিশন বা জাতীয় শিক্ষানীতিগুলোতে আমাদের শিক্ষা সম্বন্ধে কি বলা হয়েছে। বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়েছে এখনো অবধি, তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ তা হলো, আমাদের দেশে বহু কি করা হয়েছে, বিদ্যালয় স্থাপন করা হয়েছে। বিদ্যালয় স্থাপন হয়েছে কি হয়নি, তোমার পাড়া এলাকায় দেখবে তো ইদানিং কালে লাস্ট কয়েক বছরে কিন্তু স্কুল তৈরি হয়েছে। আমি আমার এলাকায় এখানে দেখেছি, আগের কর্মস্থলে দেখেছি, কিছু কিছু জায়গায় স্কুলের সংখ্যা এত বেশি হয়ে গেছে ছাত্র নাই,
একটা এইচএস স্কুল এমনও আছে 250-300 ছাত্র, 5 থেকে 12 পর্যন্ত। ভাবো, আটটা ক্লাস আছে, তার যদি 250 ছাত্র, 300 ছাত্র, 400 ছাত্র যদি হয়, 50 জন এভারেজ, সেকশনের কথা বাদ দাও, অবস্থা দেখেছো? স্কুলের সংখ্যা কিছু জায়গায় কিন্তু উল্টে এখন বেশি হয়ে গেছে। এখানেও পরিকল্পনার অভাব, আর কিছুই না। যেখানে দরকার সেখানে তেলে মাথায় তেল ঢেলে দিয়েছে, যা বাবা বুঝে পারো, অল্প তেলে একদম চপজবে হয়ে গেছে, সেরকম একটা ব্যাপার। বিদ্যালয় স্থাপন করা হয়েছে, কিন্তু বিভিন্ন নতুন নতুন কৌশল আবিষ্কৃত হয়েছে, দেখবেন। তবে যদিও এই জিনিসটা একটু ভাটা পড়েছে, আমি আজ থেকে প্রায় বছর 13-14 আগে বা 15 আগে দেখেছি, খুব শিক্ষকদের ট্রেনিং হতো 9, 10, 11, 12 অব্দি। মাঝে মধ্যে স্কুলগুলোতে ওয়ার্কশপ হতো, কি করে উন্নত করা যায়, প্রশ্ন কি করে করতে হবে, সেইগুলো এখন একটা অদৃশ্য কারণে উধাও হয়ে গেছে। যাই হোক, কিন্তু এটা ঠিক নতুন নতুন কৌশল, টিএলএম, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, এগুলো কিন্তু আমাদের শিক্ষা ক্ষেত্রে ভারতবর্ষে স্থাপন করা হচ্ছে, মানে প্রয়োগ করা হচ্ছে, স্থাপন কথাটা যায় না, প্রয়োগ করা হচ্ছে, যার ফলে কি হচ্ছে যে শিক্ষার উন্নতি হচ্ছে। বালিকা বিদ্যালয় এর নর্মাল তো কোয়েড বা শুধু স্কুল নয়, মেয়েদের শিক্ষার উন্নতির জন্য অনেক ক্ষেত্রে কি করা হচ্ছে, বালিকা বিদ্যালয়, গার্লস স্কুল কিন্তু সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। আর কি, মূল্যায়নের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। এখন কি করা হয়েছে, ধারাবাহিক মূল্যায়ন, বিভিন্ন কমিশন যেটা বলেছে, সেই ধারাবাহিক মূল্যায়ন করার জন্য ইউনিট টেস্ট, সামেটিভ, এই যে স্কুলগুলোতে এখন কিন্তু ধারাবাহিক, প্রথমে আরো বেশি ইভ্যালুয়েশন হতো, তার আবার ইফেক্ট খারাপ হয়ে গেল দেখে এখন একটু কমিয়ে আনা হয়েছে। কিন্তু মূল্যায়নটা শুধু বছরে বাৎসরিক পরীক্ষার পরিবর্তে পরীক্ষা ভীতি একটা বড় কারণ, তো সেটাকে দূর করবার জন্য ক্লাসে পরীক্ষার সাথে ছেলে মেয়েদের সারা বছর ধরে ব্যবস্থা করেছে। বিধিমুক্ত শিক্ষা, যে সমস্ত শিক্ষার্থীরা, আমি আগেই বলেছি, শুধু নির্দিষ্ট বয়স নয়, বয়সের বাইরেও শিক্ষা স্তর, আমার 8 পর্যন্ত শিক্ষাটাকে কমপ্লিট করতে হবে। যে সমস্ত ছেলে মেয়েরা পড়া ছেড়ে দিয়েছে, শিশু শ্রম বা অন্য শ্রমিকের কাজে যুক্ত হয়ে গেছে, পড়ার ইচ্ছা আছে, তাদের জন্য বিধিমুক্ত শিক্ষা, সে নাইট স্কুল হোক, বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করে তাদের শিক্ষার আওতায় আনার কিন্তু তোমার যে চেষ্টা করা হচ্ছে। তারপরে কি, মিড ডে মিল, এটা আমরা তো জানি, মিড ডে মিল চালু করা হয়েছে যাতে দরিদ্র ছেলে মেয়েরা যারা আছে তারা যাতে স্কুলে এসে অন্তত, আরে ভাই স্কুলে গেলে আর কিছু না পাস, খাবারটা তো পাবি, যা স্কুলে। এই যে, যদি এখন খাবারের অভাব দেশ থেকে অনেকটাই কমেছে, তারপরেও এই যে এই জায়গাটা মিড ডে মিল ব্যবস্থাকে চালু করা হয়েছে যাতে ছেলেমেয়েরা বিদ্যালয়ে আসে, দুটো পুষ্টিকর খাবার পায়। যাই হোক, যদিও এখন এটা দাঁড়িয়েছে শিক্ষার থেকে মিড ডে মিলটাই স্কুলের প্রধান উদ্দেশ্য হয়ে গেছে। যত ইন্সপেকশন যা আসে, রান্নাঘরে যাই, মিড ডে মিলের হিসাব নেই, কোনোদিন আজ অব্দি কেউ আসলো না, তুমি টিচার কেমন পড়াও দেখি, তোমার পড়ানো খারাপ, তোমাকে 1 মাসের ট্রেনিং নিতে হবে, এই কথাটা কেউ বললো না। যাই হোক, কিন্তু মিড ডে মিলের হিসাব নিতে মোটামুটি প্রায় দিন আসে বিভিন্ন স্কুলগুলোতে অফিসাররা। যাই হোক, মিড ডে মিল প্রাধান্য পেয়েছে, এই মিড ডে মিলের ব্যবস্থা কিন্তু করা হয়েছে আমাদের। আর তাছাড়া যারা কর্মরত, বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছে, তাদেরকেও শিক্ষার আওতায় আনার জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, এইগুলো করা হয়েছে। এইবার আমরা দেখব, আমি আগেই বলছি, একটু সংক্ষেপে বলছি, ক্লাসটা আমার সময়ের একটু সংকট রয়েছে আজকে। এবারে বিভিন্ন কমিশন আমাদের শিক্ষা সম্বন্ধে, প্রাথমিক শিক্ষার জন্য কি কি সুপারিশ করেছে। প্রথমেই বলছি কোঠারি কমিশন। এই কোঠারি কমিশন ভারতবর্ষে প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য বেশ কিছু সুপারিশ করেছে। প্রথমেই কমিশন যেটা বলেছে, যে কোঠারি কমিশন তৈরি হয়েছিল কবে, 64-66, তাই তো? তোমার সেখানে বলেছে যে 75 সালের মধ্যে, কোঠারি কমিশনের প্রথম সুপারিশ 75 আর 76 সালের মধ্যে, মানে 1975-76 এই শিক্ষাবর্ষের মধ্যে সবার 5 বছরের শিক্ষা শেষ করার কথা বলা হয়েছে। মানে আগামী 75-76 মধ্যে বলা হয়েছিল যে প্রাথমিক শিক্ষা শেষ করে দিতে হবে এই সময়ের মধ্যে। আর 85-86-87 মধ্যে, 1985-86 মধ্যে কি করতে হবে, সকল শিশুকে অন্তত 7 বছরের শিক্ষা সম্পন্ন করার কথা শেষ করা হবে। এটা কিন্তু টাইম বেঁধে দিয়েছিল কোঠারি কমিশন, ঠিক আছে। আর বলেছে অনেক ক্ষেত্রে ছেলে মেয়েরা স্কুলে আসতে অনীহা প্রকাশ করে, এই জন্য স্কুলে প্রাথমিক স্তরে বৃত্তি শিক্ষার ব্যবস্থা, যাদের বৃত্তি বা কোনো একটা প্রফেশনে যাওয়ার ইচ্ছা আছে তাদের জন্য বৃত্তি শিক্ষার ব্যবস্থা, এগুলো কিন্তু একটু দেখে রাখবে, একবার করে অন্তত চোখ বুলে রাখবে, যে যারা জেনারেল শিক্ষার পাশাপাশি বৃত্তি শিক্ষার আগ্রহী তারা বৃত্তি শিক্ষার ব্যবস্থা করে। এবং সেই কমিশন কিন্তু আরেকটা বলেছে, যে কোনো মূল্যে এই যে অপচয় ও অনুন্নয়ন রয়েছে, এই অপচয় অনুন্নয়নকে রোধ আমাদের করতে হবে। এটা রোধ না করতে পারলে প্রাথমিক শিক্ষা তোমার যে উন্নতি করা যাবে না। প্রত্যেক শিশুর 1 থেকে 3 কিমির মধ্যে কি করতে হবে,
বিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছে। তাহলে প্রাথমিক শিক্ষা সম্বন্ধে কোঠারি কমিশনকে সার্বজনীন করার জন্য আরো কিছু বলবো, প্রত্যেকে যেন 1 থেকে 3 কিলোমিটারের মধ্যে কি পায়, তারা 1 থেকে 3 কিলোমিটারের মধ্যে একটা করে প্রাইমারি স্কুল প্রত্যেকে যেন পায় সেটা বলতে হবে। ঠিক আছে, রাজ্য আর জেলা ভিত্তিক পরিকল্পনা করার কথা। শুধুমাত্র রাজ্য একা পারবে না, রাজ্যের সাথে জেলাকে যুক্ত করতে হবে। জেলা এবং রাজ্য স্তরে সমন্বয় করে কোঅর্ডিনেশন করে কিন্তু শিক্ষার উন্নতি সম্ভব। ঠিক আছে, আর তোমার যে বলেছে পঞ্চম যোজনার শেষে 100%, পঞ্চম যোজনার শেষে এটা মনে রেখো, পঞ্চম যোজনার শেষে 100% শিক্ষার্থী উচ্চ প্রাথমিক শিক্ষা কমপ্লিট করবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা দিক, ক্লাস 1 আর 2 এই দুটোকে আলাদা নয়, এই দুটোকে একটা ইন্টিগ্রেটেড ক্লাস হিসেবে দেখানো হবে। ঠিক আছে, ইন্টিগ্রেটেড। তাহলে কোন কমিশন প্রথম ও দ্বিতীয় শ্রেণীকে ইন্টিগ্রেটেড বা সুসংহত শ্রেণী হিসেবে দেখাতে চেয়েছে? কোঠারি কমিশন বা তোমার যে ভারতীয় শিক্ষা কমিশন। এছাড়া পার্ট টাইম এডুকেশন বা আংশিক সময়ের শিক্ষার কথাও কিন্তু বলেছে। যারা কাজের সাথে যুক্ত তাদের ডেইলি রোজ স্কুলে আসা দরকার, তারা আংশিক সময়ের শিক্ষা বা পার্ট টাইম এডুকেশনের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করবার জন্য কোঠারি কমিশন এই সুপারিশগুলো করা হয়েছে। আর দুটো জিনিস দেখে এবার আসবো, তোমার যে আমাদের জাতীয় শিক্ষানীতি 1979-তে কিছু সুপারিশ করা হয়েছে, আর জাতীয় শিক্ষানীতি 1986-তে কিছু সুপারিশ করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি আমরা জানি 1968, 1979, 1986, এখন 2020 এই কটা হয়েছে। জাতীয় শিক্ষানীতি 1979-তে যেটা বলা হয়েছে 6 থেকে 14 বছরের শিক্ষার সুযোগটাকে বাড়াতে হবে, আরো বেশি অপরচুনিটি ছেলে মেয়েদের দিতে হবে যাতে তারা স্কুলে আসতে তোমার যে আগ্রহী হয়। নমনীয়, এইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, নমনীয় শিক্ষা, অর্থাৎ শিক্ষাকে আরো বেশি বাঙালির কাছে ইংরাজি ভালো ফ্লেক্সিবল করতে হবে। ওই আসনি তোমার পরীক্ষা চলবে না এইসব এগুলো না, আরো বেশি নমনীয়, শিক্ষার্থীদের স্বার্থটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। তাই বলা হচ্ছে শিক্ষাকে কি করতে হবে, নমনীয় করতে হবে। পাঠ্যক্রম কি করতে হবে বলেছে, পাঠ্যক্রম হবে দক্ষতা নির্ভর, শুধু জ্ঞান বাড়িয়ে লাভ নেই, পাঠ্যক্রমে স্কিল বাড়ানোর উপরে জোর দিতে হবে এবং সেটা প্রাথমিক স্তর থেকেই। এটা কিন্তু জাতীয় শিক্ষানীতির অন্যতম বিশেষ গুরুত্ব, যে পিছিয়ে পড়া যে ছেলে মেয়েরা আছে, যারা শিক্ষায় পিছিয়ে এবং সমাজে পিছিয়ে, সেই পিছিয়ে পড়া শ্রেণীর ছেলে মেয়েদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। তাদের জন্য স্পেশাল পাঠ্যক্রম, তাদের স্পেশাল কিছু রিমেডিয়াল ক্লাস, সুযোগ সুবিধা বেশি, এইভাবে করে তাদের তোমার যে সুযোগ দেয়। আঞ্চলিক ভাষা বা মাতৃভাষায় শিক্ষাকে গুরুত্ব, এই সময় পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তোমার যে মাতৃভাষার গুরুত্ব কম ছিল, তাই বলা হয়েছে যত বেশি সম্ভব আঞ্চলিক ভাষার গুরুত্ব। আর যেটা নেইবার স্কুল বা প্রতিবেশী বিদ্যালয় স্থাপন, যে বিভিন্ন স্কুলগুলো আশেপাশে বিদ্যালয় হবে, তাদের মধ্যে কোঅপারেশন চলবে, একটা নতুন বিদ্যালয় ধারণা দিয়েছেন, সেই স্কুলটাকে বলা হয়েছে কি নেইবার স্কুল বা প্রতিবেশী বিদ্যালয়। এটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1979। এবার লাস্ট এটা বলে এই ক্লাসটা কমপ্লিট দেবো, তারপরে আবার আসবো পরের টপিকে। 1986 জাতীয় শিক্ষানীতিতেও কিন্তু প্রাথমিক শিক্ষার জন্য বেশ কিছু সুপারিশ করা হয়েছে। কি কি, প্রথমত ভালো করে এটা একটু মনে রাখো, 2-3টে পয়েন্ট বলার পরে আসছি আমি। প্রথমত বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কি বলা হয়েছে, নমনীয়তা, সকলকে সুযোগ দানের কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি 1986-তে। শুধু ভর্তি করলে হবে না, তাদের ধরে রাখার উপরেও জোর দেওয়া হয়েছে, যে ছাতা খাতা, মিড ডে মিল, ঠিক আছে, পানীয় জল, এগুলোর ব্যবস্থা করে তাদেরকে ধরে রাখতে হবে। শুধু শিক্ষা বাড়ালে হবে না, তার গুণগত কোয়ালিটি এডুকেশনকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, যে কোয়ালিটি এডুকেশনের মধ্যে দিয়ে শিক্ষার মানকে বাড়াতে হবে। তারপরে আর 4 নম্বর পয়েন্টে ডিটেলস বলবো না, প্রাথমিক শিক্ষার জন্য জাতীয় শিক্ষানীতিতে কি বলা হয়েছে মনে আছে, পড়িয়েছি, অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা বলা হয়েছে না? অপারেশন ব্ল্যাকবোর্ড মানে তো প্রাথমিক শিক্ষা। অপারেশন ব্ল্যাকবোর্ডে কি বলা হয়েছে, যে প্রতিটা স্কুলে, অন্তত প্রাথমিক স্কুলে 2টো করে হলঘর থাকবে, 2জন করে শিক্ষক থাকবে, যার মধ্যে একজন অবশ্যই শিক্ষিকা হবেন। প্রতিটা স্কুলে পানীয় জলের ব্যবস্থা থাকবে, শৌচালয়ের ব্যবস্থা থাকবে, খেলার মাঠ থাকবে, খেলার সরঞ্জাম থাকবে, বিদ্যালয়ে ছেলে মেয়েদের বিনামূল্যে পাঠ্যপুস্তক দিতে হবে, বিনামূল্যে পোশাক দিতে হবে, প্রয়োজনে মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে। বৈশিষ্ট্যগুলো বলেছি তো অপারেশন ব্ল্যাকবোর্ড। তাহলে টোটাল অপারেশন ব্ল্যাকবোর্ডটাই তো প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য। তাহলে সেই পয়েন্টগুলো এখানে চলে যাবে, আমি পয়েন্টগুলো লিখবো না। তাহলে ভর্তির ব্যবস্থা করতে হবে, তাদেরকে ধরে রাখতে হবে, শিক্ষার গুণগত মানের উপরে গুরুত্ব দিতে হবে। তাছাড়া তাদের সবচেয়ে ইউজ, যেটা সবচেয়ে বড়
সুপারিশ ছিল প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন বা উন্নতির জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির মধ্যে প্রাথমিক শিক্ষার উন্নতি, এটা আমি ডিটেলস পড়িয়েছি, এখানে ডিটেলস যাব না। এই হলো ভারতবর্ষে প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করার জন্য বাধা, সার্বজনীন প্রাথমিক শিক্ষা কি, কোন কমিশন কি সুপারিশ করেছে। এরপরে আমরা দেখব প্রাথমিক শিক্ষাকে ইউনিভার্সালাইজেশন করার জন্য কি কি কর্মসূচি আরো গৃহীত হয়েছে, পার্টিকুলার এক একটা যে টপিক আছে সেগুলো ধরে ধরে আমরা, এবং পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার ব্যবস্থাটা কিভাবে করা হচ্ছে সেটা আমরা আলোচনা করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, পাশে থাকবে।